শুরু হলো আমাদের গোয়া ট্রিপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজ তো বিজয়া দশমী, পুজো শেষ হয়ে গেল। পুজো শেষ হয়ে গিয়েও মনে একটু আনন্দ থেকে গেল, কেননা আজকে আমরা বেরোচ্ছি গোয়ার উদ্দেশ্যে। সকালবেলা উঠে গেছি আজকে 8টার মধ্যে। কালকে কিন্তু 2টো বেজে গেছিলো শুতে শুতে আমার। 8টায় উঠে অনেক কাজকর্ম সেরে ফেলেছি। জনককে আজকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি, সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করিয়ে দিয়েছি, কারণ আমরা 1টা থেকে 1টা 15-20 মধ্যে বেরোবো। তার আগে লাঞ্চটা করিয়ে নিয়ে বেরোবো, কারণ রাস্তায় বেরিয়ে খাওয়ানো অসম্ভব। তার আগে ফলের রস খাওয়াতে হবে, কেননা এখন কয়েকটা দিন খাওয়া নিয়ে খুব প্রবলেম হবে জনকের। সবসময় টাইম টু টাইম খাবারগুলো ওকে দিতে পারবো না, তাই আজকে ভাবছি একেবারে ঠিকঠাক টাইম মতো খাবারগুলো যাতে দিতে পারি। জনক তো উঠে গেছে ঘুম থেকে, এবারে একেবারে জোর কদমে কাজকর্ম শুরু করব, বাকি যে গোছানোগুলো বাকি আছে সেগুলো করব। তার আগে রাকেশকে এখন একটু বাজারে পাঠিয়েছি, ওই একটু মিষ্টি, একটু আলু এইসব নিয়ে আসার জন্য। আসলে কোথাও ঘুরতে গেলে না একটু স্টকে বেশি খাবার থাকলে ভালো। 2টো দিন যেহেতু ট্রেনে জার্নি করব, কি পাবো না পাবো, আর ট্রেনের খাবার একদমই ভালো হয় না। একটু শুকনো শুকনো করে আলু ভাজা নিয়ে যাব, যাতে সেটা একটু বেশিক্ষণ থাকে, আর শুকনো মিষ্টি নিয়ে যাব। ওই জন্য রাকেশ বাজারে গেছে ওগুলো। আজকে সকালে ভাবছি সেরকম কিছু খাবো না, কেননা 12টার 12:30টার মধ্যে লাঞ্চ করতে হবে, তাই সকালের খাওয়াটা আজকে স্কিপ। ওই একটু কলা, ডিম সেদ্ধ এইসবই খাবো। এবার চলো আস্তে আস্তে দিনটাকে শুরু করি। আজকে ব্লগটা অন্যরকম হতে চলেছে। অনেক কিন্তু এইখানে ঘুম থেকে উঠেই সেই ম্যাজিক স্লেটটা নিয়ে পড়েছে। আমি ওকে বলেছি যে ম্যাজিক স্লেটটা নিয়ে যাবে, ম্যাজিক স্লেট আর ক্লে এইগুলো নিয়েই পড়ে আছে। আজকেই যদি সব খেলে ফেলিস, এবার ট্রেনে গিয়ে তো আর খেলতে ইচ্ছে করবে না, পুরনো হয়ে যাবে তখন। তখন কী করবি? ঢুকিয়ে রাখো, সব ঢুকিয়ে রাখো। এগুলো কিন্তু ঘুরতে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। একটা যা বুঝলাম জিনিস, সেটা হলো আমাদের পক্ষে ফ্লাইটে যাওয়াই ভালো, কেননা তোমরা ভাবতে পারবে না 2000-3000 টাকার খাবার নিয়েছে। এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগটা নিয়ে ও যে কী করে ট্রেনে করে যাবে এটা বুঝে পাচ্ছি না। এখান থেকে ট্রেন, তারপরে মেট্রো, তারপরে গিয়ে ট্রেনে উঠবো, সেখানে গিয়ে নাকি একদিন সব খাবার শেষ করবে। এই ব্যাগটার সাইজটা তোমরা বুঝতে পারছো না, ব্যাগটা ধরা যাচ্ছে না, ব্যাগটা ধরা যাচ্ছে, এত ভারী হয়েছে ব্যাগটা। ও নাকি এই খাবারগুলো একা খাবে। আমি কিন্তু রাস্তায় বেরিয়ে তো খেতে ভালোও লাগে না প্রথম কথা, আর ট্রেনে 2 দিন থাকতে হবে, তাই জন্য আমি বেশি খাবোও না। ওইসব কিছুই না, তুমি ট্রেনে বসে এটা ওটা কিনে খাবে, আর আমি সব কিছু খাবো না। আমি ছাতু, চিড়ে মুড়ি এই সমস্তর উপরে চলবো, কারণ ট্রেনের প্যান্টিকারে ঠিক আছে সবকিছু মানলাম। তুমি এই ব্যাগটা নিয়ে তোমাদের বলে রাখি, একবার আমি আসাম থেকে ফিরছি শিলচর থেকে, আমাদের একটা থিয়েটারের একটা এক্সিবিশন ছিল। সে ফেরার সময় দেখছি আমার চোখের সামনে, রাত্রি তখন 11টার মতো বাজে, একটা পরোটাওয়ালা ছেলে সবজি আর পরোটা বিক্রি করছে। সবজিটাকে রাখলো মাটিতে ফটফটের মধ্যে, আর বালতিটাকে নিয়ে ট্রেনের যে বেসিনের যে মুখ ধোয়ার কলটা, ওর মধ্যে বালতিটাকে ধরলো। তরকারি ভর্তি ওর মধ্যে, হাফ বালতি তখন তো সবজি রয়েছে, ঝোলটা কমে গেছে, ওই দিয়ে ঘেটে নিল, লবণও দিল না। কিরকম অবস্থা হবে? প্যান্টিকারের খাবার বা ওই সমস্ত ক্রেতাদের খাবার আমি খাবো। বুঝতে পেরেছো? ক্রেতাদের খাবার না কেউ খাবে না, ঠিক আছে সে মানলাম, কিন্তু সাথে যেহেতু বাচ্চা যাচ্ছে, বাচ্চার জন্য প্রচুর খাবার নিতে হচ্ছে। ওর সেরেলাকের কৌটো, ওর দুধের কৌটো, ওর জন্য ফল, ওর জন্য সবজি। হ্যাঁ, এবার তারপরে যদি ও এরকম চিড়ে, ছাতু, ছোলা সব কিছু, আর এই ব্যাগটা নিয়েও কী করে ট্রেনে উঠবে, ট্রেন থেকে ধপধপ করে না পড়ে। দেখো মিষ্টিও কিনে আছে, এই মিষ্টিটা ঠিক আছে। এরপরে আমরা রাত্রের খাবার নেবো। আমি বলেছি মিষ্টিটা লোকে নেয় সাধারণত, ঠিক আছে। আর রাত্রের খাবার এরপরে ব্যাগে নেওয়ার জায়গা নেই, আমি জানি না ও মাথায় নিয়ে যাবে কিনা। মাথায় এরকম করে ধরে নিয়ে যাবে এরপরে রাত্রের খাবারটা, আর নেওয়ার জায়গা নেই ব্যাগের মধ্যে। এত জিনিস নিয়েছে, এত জিনিস। যা দেখলাম বাচ্চা হয়ে যাওয়ার পরে ওই ছোট ব্যাগ, এই ব্যাগটা কিনেছিলাম ঘুরতে যাওয়ার জন্য নেবো বলে, পারলাম না নিতে, বাধ্য হয়ে যে এই ব্যাগ বের করেছি। ব্যাগের মধ্যে হাজার একটা জিনিস, দুধের বোতল নিতে হবে একটা, ফিডিং বোতল একটা, ওষুধ, তারপরে একটা পাখা যদি গরম লাগে, এক সেট জামা, এইসব জিনিসপত্র নিতে গিয়ে না, তারপর ওর একটা সানগ্লাস। ছোট ব্যাগের কোনো কাজে আসছে না, কোনো কাজে না। বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে এখন বাধ্য হলাম, ওই ব্যাগটাকে চেঞ্জ করলাম। কালকে অবধি ভেবেছিলাম ওইটাই নেবো, আজকে এই ঢাউস ব্যাগ একটা, এটাই শেষ পর্যন্ত নিতে হলো। জলও কাছে রাখতে হবে একটু। ওই রাকেশের একটা পিট ব্যাগ নিয়েছে, কিন্তু পিট ব্যাগটা সবসময় নামিয়ে জল খাওয়ানো ওকে সম্ভব না, তাই জন্য আমার হাতের কাছে ব্যাগটা থাকে। যতদিন না ঝনক বড় হচ্ছে ততদিন সব জলাঞ্জলি, সাজও জলাঞ্জলি, নিজের ইচ্ছে মতো পছন্দসই ব্যাগ ক্যারি করা সেটাও জলাঞ্জলি। সবসময় একটা করে বড় বস্তা নিয়ে চলো, এটাই করছি এখন, বোঝাচ্ছি। আসো, তোমার জন্য ওয়েট করছে, তুমি আসো। যাও দেখো, বললাম না কলা কেটে ঢুকলে বসিয়ে পড়বে। এই দেখো, দেখেছো? এই দেখ ঝনক, তো গীতা পিসি, সাহসী গীতা পিসিকে দেখে যা। ওরে বাবা রে, ওরে বাবা, এই ঝনক যা এখানে, ওই দেখ তো সাহসী টারজান গীতা পিসিকে, ওই দেখ, উনি বাবা, যাস না, কোথায় আসবে? আসো আসো, যাচ্ছে কি করছে, আস্তে আস্তে যাও। মনে দয়া মায়ের শরীর রাকেশের মতোই অবস্থা হয়েছে। এখন ইঁদুর নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিক খুঁজছে, প্লাস্টিকে করে ইঁদুর নিয়ে বাড়ির ওইখানে ঝোপে ঝাড়ে গিয়ে ছাড়বে। কি অবস্থা,
ইঁদুরগুলো মানে আমাদের বাড়িতে যদি ইঁদুর ধরা পড়ে তাদের খুব লাখ ভালো। জামা কাপড়ের প্লাস্টিক দিলে হবে? দাঁড়া দিচ্ছি আমি দিচ্ছি। ইঁদুরটার কপাল খুলে গেল। এই জনক ওঠ ওখান থেকে ওঠ। এই দূর বেঁচে গেলি, গীতা পিসির কবলে পড়ে বেঁচে গেলি। পালিয়ে যাবে কিন্তু, আমি কিন্তু খুব সাবধান বলে দিলাম, যদি পারলে খুব খারাপ হয়ে যাবে। পালিয়ে যাবে, ও আগের দিনও পালিয়ে গেছিল, পালিয়ে যাবে। কি করছে দেখো জনক, দেখ একটু গীতা পিসি কি করছে, এবার পালিয়ে যাবে শিওর। এই বাবা এই জনক আগের দিন যা করে পালালো না রাকেশের হাত থেকে, আমি তখনই জানি আবার আসবে। এই এত মানে ভয় নেই এদের কোনো, একবার ধরা পড়ে দিতে ওইটাই নাকি অন্য কে জানে। এই জানো খাবি ইঁদুর ভাজা? খাবি ইঁদুর ভাজা? খাবি? করে যাচ্ছে ওরকম ভিদুর মতো, তুই তো খুব সাহসী। সুপার ফুড খেয়ে 1:15 বেরোনোর কথা ছিল, 1:30টার মধ্যে রেডি হয়েছি। আজকে ভিডিও আপলোড করে দিয়েছি তোমাদের জন্য, কিন্তু কালকে নেটওয়ার্কের যদি প্রবলেম থাকে তাহলে হয়তো পারবো না, তাও চেষ্টা করব করার। আর আজকে আমাদের দুটো জিনিসের এক্সপিরিয়েন্স হবে নতুন। একটা হলো এসি ট্রেন, এখান থেকে এসি ট্রেনে যাবো, আর শিয়ালদা মেট্রো। আর ঝনক এই জীবনে ফার্স্ট টাইম আজকে মেট্রোতে উঠবে। ওর রিয়াকশনটা কেমন হয় সেটা তোমাদের সাথে সবই শেয়ার করবো। খুবই দেরি হয়ে গেছে, তাই জন্য আর দাঁড়িয়ে কথা বলার সময় নেই। এবার জুতো পরবো আর নামবো একদম টাইম। আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি বলে আমাদের একটা কিন্তু সুবিধা আছে, যে আমরা যখন যাই তখন নিচে রাকেশের বৌদি দাদা ওরা থাকে, আর ওরা যখন ঘুরতে যায় তখন আমরা থাকি। তাই বাড়ি কখনোই পুরোপুরি ফাঁকা থাকে না। আর আমার শ্বশুর তো সবসময় বাড়িতে থাকে, এটা আমাদের প্লাস পয়েন্ট। আমরা এখন দুগ্গা করে বেরোই, ঠিকঠাক টাইম মতো ট্রেনটা পেয়ে যাই, তারপরে শান্ত মনে বসে তোমাদের সাথে আবার কথা বলি। এই যে বেরিয়ে গেছি। আর এই ছেলেটা ভাবছে যে গাড়ি করে পুরো যাবে, তাই জন্য চিৎকার শুরু করেছে। ট্রেনে যাওয়ার খুব ইচ্ছে ওর, তো অনেক ক্ষমতা দেখছি, খুব পাওয়ার তো। চলে। আজকে তোমাদের জন্য একদমই ভয়েস ওভার দিতে পারলাম না, তাও যেইটুকু পারলাম চেষ্টা করলাম, কেননা পাশ থেকে প্রচুর কথাবার্তা শব্দ শুনতে পারবে। ট্রেনে আছি, ট্রেনে তো আর সেই রকম পারবো না সবাইকে চুপ করতে বলতে, তাই জন্য আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে। প্রথমেই আগে বাড়িতে গাড়ি রাখলাম, মানে আমার বাপের বাড়িতে, তারপরে বেরোলাম স্টেশনের উদ্দেশ্যে। আমরা একদম মানে স্টেজ রিহার্সাল করি সব সময়। এসছি এক ট্রেন আগে এসছি, এই ট্রেনটা যাচ্ছে, পরের ট্রেনটা আমরা ধরবো। এটা শান্তিপুরের পরের কৃষ্ণনগরটা, তবে এখানে 2-3 মিনিট ট্রেনটা দাঁড়ায়, এটা একটা সুবিধা আছে। এই আর এটা তো মেট্রোর মতো যাচ্ছে, সবাই জেনে গেছে এখন। এই যে ঝনকের অদ্রিক দাদা, এই অদ্রিক দাদা, অনিন্দ আর অদ্রিক বাপ ছেলে। বাপ আমার বন্ধু আর ছেলে আমার ছেলের বন্ধু। বন্ধু মানে 1 বছরের সিনিয়র, তবু বন্ধুর মতোই। বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়েছিল, কিন্তু স্টেশনে পৌঁছেছি ঠিকঠাক টাইমে। আমরা এলাম আর ট্রেনটাও ঢুকলো। ট্রেনে উঠেই দুজনে একেবারে পাশাপাশি সিট নিয়ে বসে পড়েছে। আর এই পাশাপাশি বসাটা শুধু এই ট্রেনেই নয়, একেবারে শেষ পর্যন্ত চলেছে ওদের, শুধু ঘুমের টাইমটুকু বাদ দিয়ে। যা শুরু করেছে না ট্রেনে উঠে, একবার সিট এত ফাঁকা বলে একবার ওইখানে গিয়ে বসছে, এবার এখানে গিয়ে বসছে, আর যখন যেখানে বসছে অদ্রিক সেখানেই গিয়ে ঝনক বসছে। এমন চিৎকার, দেখো অবস্থাটা, দেখো কি করছে, দেখো ট্রেনটা ওরাই মাতিয়ে রেখেছে। এই বস বস। এসি ট্রেনে উঠে একটা যা জিনিস বুঝলাম, যারা এসি ট্রেনে ট্রাভেল করবে ফুল স্লিভ জামাকাপড় পরে আসবে প্রথম কথা, আর প্রচুর লাগেজপত্র নিয়ে উঠলে কোনো রকম প্রবলেম নেই। প্রত্যেকটা স্টেশনে প্রায় 3-4 মিনিট করে দাঁড়াচ্ছে, একদম ফাঁকা ট্রেন। আর আমরা যে চাকদা থেকে শিয়ালদা পর্যন্ত এলাম, মানে বুঝতেই পারলাম না, যেমন কম টাইম লাগলো তেমন ফাঁকা। দারুণ এলাম, দারুণ। এখন থেকে ভেবেই রেখেছি যদি দূরে কোথাও জার্নি করি, মানে শিয়ালদা পর্যন্ত আসি, অবশ্যই এই ট্রেনেই আসবো, টাইম দেখে একদম এই ট্রেনেই। এর আগের ট্রেনটা গেল, মানে আমরা যখন এলাম তার আগের ট্রেন এত ভিড় ছিল, মানে ঝুলন্ত ভিড়। তারপরে ট্রেনটা এরকম ভালো, আসলে সবসময় চেক করছে, তারপরে পুলিশ আছে ভেতরে, ওই জন্য টিকিট না কেটে কেউ ওঠার সাহস পায় না, এটাই ব্যাপার। তোমার কি মত? আমার খুব ভালো লাগছে, ঠান্ডা লাগছে। ভালো লাগছে, ঠান্ডা লাগছে, আমার গলাটা আরো বসে গেছে। হ্যাঁ বেশ ঠান্ডা লাগছে। আর আমার গলাটা পুরোপুরি বসে গেছে, এমনি বসেছিল। একটা টয়লেট যাওয়া উচিত ছিল, হ্যাঁ হ্যাঁ,
এমনিতেই এসিতে টয়লেটের চাপটা বেশি থাকে তুলনামূলক সবারই। এবার তারপরে আবার এতটা যারা কৃষ্ণনগর থেকে যাবে তাদের অবস্থা ভাবো, বয়স্ক মানুষদের কী হবে। ঝনক আমাদের কাছে আজকে সমানে বকা খাচ্ছে, দেখো কেমন দুষ্টুমি করছে, ট্রলিটা নিয়ে ওইদিকে যাওয়ার চেষ্টা করছে। বকা খেয়ে একটু থেমেছে, অতিরিক্ত শুরু করেছে আজকে, অতিরিক্ত। একটা চুপ করে দাঁড়াও, চুপ করে। ট্রেন থেকে নেমেছি আমরা, ট্রেন প্রচণ্ড ঠান্ডা, আমাদের চশমাগুলো সবার চশমাগুলো সবার সাদা হয়ে গেছে। ভাই এত ঠান্ডা কেন? হ্যাঁ একটু কম ঠান্ডা হলে তো হতো। খুব ঠান্ডা, ড্রাইভারটা কি জানে না ওখান থেকে ঠান্ডা একটু কমিয়ে রাখতে পারে, জানি না কি মেকানিক্যাল ব্যাপার আছে, প্রচণ্ড ঠান্ডা। আমাদের শিয়ালদা মেট্রো স্টেশন প্রথম ঢুকলাম, একেবারে সব নতুন। দেখো ঝনকের প্রিয় দাদাকে দেখো সামনে সামনে, ওরা একেবারে সামনে। কুলিকে দেখো, শুধু নিজেই কুলি না, আমাকেও কিন্তু কুলিতে পরিণত করেছে। এই দেখো আমার হাতেও ব্যাগ। কি আমরা কটার সময় এসে পৌঁছেছি? আমাদের ট্রেন হলো রাত্রি 7:30টায়, আমরা এসে পৌঁছেছি 5:15 সময়। এর অনেকক্ষণ অনেক ইচ্ছে করে লেট করে এসেছি আমরা। 4:30টায় পৌঁছে গেছিলাম হাওড়াতে। আর এসে হাওড়াতে একটা সুন্দর ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুম, সেখানে এসে ওয়েট করছি 2 ঘন্টার জন্য। ঝনকটাকে দেখো না, বাড়িতে খেতে ইচ্ছে করে না, বাইরে বেরিয়ে খিদে পেয়ে গেছে। দেখো দাঁড়া দিচ্ছি, আমাদের খাবারের ভান্ডার বিক্রি করতে করতে যাওয়ার মতো খাবারের ভান্ডার। আমি কি একটা পাবো? হ্যাঁ আমি কি একটা পাবো? বাবা এই তো ডিজাইন কেক, সুন্দর দেখতে। তো পর্যন্ত ওয়েটিং আমাদের শেষ, আমাদের ওয়েটিং শেষ। ট্রেন দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখো আজাদ হিন্দ এক্সপ্রেস হাওড়া পুনে। আমরা এটাতে যাবো বলে ঠিক করছিলাম একটা, সেটা রাত্রি 10টা 10:30টায় ছিল, সেটা পরদিন ভোর 5টায় করে দিয়েছে। ভাবো কি অবস্থা। ভাগিস যায়নি ট্রেনটাতে। ওই ট্রেনটাই যাবো আমরা ভেবেছিলাম। না ওই ট্রেনটাই কি আগে টিকিট কাটা হয়েছিল নাকি হওয়ার কথা হচ্ছিল? হওয়ার কথা হচ্ছিল। আর এই দুটোকে তোমরা শুধু দেখো, মানে একটা টাইমের জন্য দেখবে না, এরা আলাদা আছে দুজন, মানে একটার গায়ে একটা লেগে আছে। বিশেষ করে এইটা, এইটা ঝনকের এই ট্রেনটা বোধহয় পছন্দ হয়নি। দেখা যাচ্ছে ট্রেনটা পাশে দাঁড়িয়ে আছে, তাও জিজ্ঞেস করে যাচ্ছে বাবাকে আমাদের কোন ট্রেনটা। ঝনক কোন ট্রেনটা আমাদের? তোমার জামার সাথে ম্যাচ করে গেছে তো ট্রেনটা। হ্যাঁ এই যে আমাদের ট্রেন, আমাদের শোয়ার ট্রেনটা কোথায়? মানে হ্যাঁ সমানে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, তাহলে কখন আসবে? আচ্ছা কোথায় উঠবো? ঝনকের সাথে ম্যাচ হয়ে গেছে ট্রেনের কালারটা, তাই না? রাইট টাইম, এই 7:30 বাজে আর ট্রেন ছেড়েও দিয়েছে। কিন্তু এদের দুজনের জ্বালা ধরে মনে হচ্ছে, রাত্রে ফিরতে পারবো না। এরা আজকে কথা বলতে দেবে না। আমাদের এখানে আজকে যে হারে বাচ্চা আছে, আজকে রাত্রে ঘুমোনোটা বিশাল চাপে, বিশাল। মানে একবার এ কাঁদবে তো ও কাঁদবে, ও শুধু কান্নার মতো না, সবকটাই তো কান্নার মতো, মাঝে রাতে একটু চেঁচাবে। আমার তো ট্রেনে এমনিও ঘুম হয় না, অমনিও ঘুম হয় না। কত পড়াশোনা করছো? কত দাম আছে ছেলেটা? এই দেখো তো সেটটা এনে কত ভালো করে দেখো। দেখো কি এনেছি। হ্যাঁ এই তো বাবা মা, এটা সবাইকে কে ফেলেছে? এত তাড়াতাড়ি আমরা কখনোই ডিনার করি না, আমরা হলাম রাত্রি 11টার পাবলিক, তাই তো? কিন্তু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, ঝনকের প্রচন্ড ঘুম হয়েছে। 8:30টার সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। শ্বশুরমশাইয়ের মাটন বানিয়ে দেওয়া, আর বাড়িতে রান্না দিদি শিবানীদির পরোটা। এই যে আজকে ডিনার জমে গেছে মোটামুটি। শুধু এইটু না, তারপরে আবার সীতাভোগ আছে, সীতাভোগ নিয়ে এসেছি আমরা। এক প্লেট থেকে 2জন। ঝনকটা দিক থেকে হ্যাংলামি করছে, ঘুম পেয়ে গেছে একদম, পুরো সুন্দরভাবে সব সেটিং হয়ে গেছে। একটা দারুণ জিনিস দেখাই, এখানে যদি কখনো বাচ্চারা শোয় যে এইভাবে এরকম সবাই করে দেবে। হ্যাঁ বাচ্চারা না, নিজেরা শুলেও এটা করা খুব না, নিজেরা কেউ পড়ে না, বাচ্চারাই পড়ার চান্স। আচ্ছা, আর এখন মোটামুটি 10:30 বেজে গেছে। আমাদের 10:30 বাজেনি, বাজবে ওরকমই আর কি অ্যাপ্রক্সিমেট। আমাদের সব এখন শোয়ার ব্যবস্থাপনা সব কমপ্লিটেড। এবার আমরা ঘুমিয়ে পড়ছি। আজকের মতো গুড নাইট, দেখা হবে কালকের ব্লগে। গুড নাইট, কালকের ব্লগে দেখা হবে। টাটা, গুড নাইট।